আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়া মিল, এবং আজকে হলো তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 9। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে চলতি দায়। গত পর্বে আমি তোমাদেরকে চলতি সম্পদ কিভাবে নির্ণয় করতে হয় বা কিভাবে আমরা খুব সহজেই চলতি সম্পদ চিনে ফেলবো সেটি আমি তোমাদের শিখিয়েছি, এবং আজকে আমি তোমাদের শিখাবো যে কিভাবে আমরা চলতি দায়টা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আগে আমরা জানি যে চলতি দায়টা আসলে কি। চলতি দায় হলো এমন দায় সমূহ যা এক বছরের মধ্যে পরিশোধযোগ্য হয় এবং ব্যবসার দৈনন্দিন কার্যক্রমে সৃষ্টি হয়। এবার আমি যদি একটু সহজ করে বলি, চলতি দায় হলো যেই দায়টার মেয়াদ হবে স্বল্প মেয়াদী। এই চলতি দায়টা আমাদের কাছে স্বল্প মেয়াদী হবে। যেই দায়গুলো আমাকে এক বছরের মধ্যেই পরিশোধ করতে হয় সেই দায়গুলোকে বলা হয় হলো চলতি দায়। আর এক বছরের বেশি দায় যেগুলো, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। যেমন ব্যাংক ঋণ। আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, অবশ্যই আমি এটা অনেক মেয়াদে একটা অনেক বড় একটা অ্যামাউন্টের ঋণ নিব এবং ওটা পরিশোধও আমি আস্তে আস্তে ধীরে ধীরে করব, যেটার মেয়াদ এক বছরের বেশি হয়। কিন্তু চলতি দায়গুলো এটা আমরা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, ঠিক আছে, এরকম করে পরিশোধ করি। 1 মাস, 2 মাস অথবা 3 মাস পরে পরিশোধ করতে হবে। চলতি দায়ের কথাগুলো ঠিক এমনই হয়। তো চলতি দায়টা হচ্ছে যেটা আমাদের মানে এটা এক বছরের মধ্যে পরিশোধ হবে, ঠিক আছে, এক বছরের বাইরে যাবে না। তো এটা হলো চলতি দায়। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, ধরো তুমি বাকিতে পণ্য ক্রয় করেছো 10,000 টাকার। তাহলে পণ্য ক্রয়ের টাকাটা, যেই টাকাটা তুমি বাকিতে ক্রয় করছো, এটা তো তোমাকে দোকানদার 5 বছর পরে পরিশোধ করার জন্য দিবে না। হয়তো 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস, এর বেশি তো সে যাবে না। তোমাকে এর মধ্যেই হচ্ছে সেই পণ্য ক্রয়ের টাকাটা পরিশোধ করতে হবে। তো এই যে যে আমার দায়টা সৃষ্টি হলো পণ্য ক্রয়ের মাধ্যমে, যেটা আমাকে 2 মাস 3 মাস পরে অথবা 1 মাস পরে পরিশোধ করতে হবে, এটাই হচ্ছে চলতি দায়। আবার ধরো প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন বকেয়া আছে। এই বেতন বকেয়া বেতন এটা কি তুমি 5 বছর পরে দিবা বা 7 বছর বা 3 বছর পরে দিবা? তাহলে তো তোমার প্রতিষ্ঠানে কর্মচারী থাকবে না, তাই না? তো তাদের বেতনটা আমাদের কি করতে হবে, মাসে মাসে ক্লিয়ার করতে হবে। তো কারো বেতন যদি বকেয়া থাকে আমাকে সেটা 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যেই পরিশোধ করে দিতে হবে পুরোপুরি ভাবে। তাহলে এই যে যে এই টাইপের যে দায়গুলো, এই দায়গুলোকে বলা হয় হলো চলতি দায়, যেটার মেয়াদ 1 বছরের কম। এবার অঙ্ক থেকে খুব সহজেই আমরা কিভাবে চলতি দায়টি নির্ণয় করতে পারবো সেটাই আমি তোমাদের শিখাবো। এখানে দেখো আমি তোমাদের কিছু চলতি দায়ের কথা লিখেছি। তো এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তোমরা অনেক চলতি দায়ই তোমরা নির্ণয় করতে পারবে শুধুমাত্র এই কয়েকটা জিনিস মনে রাখার মাধ্যমে। কিভাবে তোমরা চলতি দায়টা নির্ণয় করবে সেটা আমি এখন তোমাদেরকে বলবো। তার আগে একটু বলি যে চলতি দায় এটার আরো একটা নাম আছে, যেটা হচ্ছে স্বল্প মেয়াদী দায়। যদি তোমাদের বলে স্বল্প মেয়াদী দায় তখনও তোমরা এগুলোই নির্ণয় করবা, চলতি দায় বললো তখনও তোমরা এটাই নির্ণয় করবা। তাহলে দেখো প্রথমে হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। আমরা জানি যে পাওনাদার মানে আমাদের কি করতে হবে, টাকা পরিশোধ করতে হবে, এবং এই পাওনাদারের টাকাটা আমাদেরকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। যেমন বাকিতে পণ্য ক্রয়ের ফলে আমাদের পাওনাদার সৃষ্টি হয়, ঠিক আছে। তো এটার আরেকটা নাম হচ্ছে প্রদেয় হিসাব, ঠিক আছে। তো যেটাই থাকুক, তো এইটা আমাদের জন্য চলতি দায় হবে। চলতি দায় শেখার আরেকটা সহজ নিয়ম হচ্ছে, তোমার কোনো কিছুর আগে যদি প্রদেয় কথাটা লেখা থাকে, এই যে প্রদেয়, এই যে কোনো কিছুর আগে যদি এই প্রদেয় কথাটা লেখা থাকে, তার মানে ওটা আমার জন্য চলতি দায় হয়ে যাবে। যেমন প্রদেয় বিল, ঠিক আছে, প্রদেয় বিল, এই বিলের আগে প্রদেয় কথা লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমার চলতি দায়। মানে মনে রাখবে এভাবে যে প্রদেয়, প্রদেয় কথাটা লেখা থাকলে ওটা আমার জন্য চলতি দায় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো
আচ্ছা, এই সেকেন্ড নাম্বারে দেখো এখানে আছে প্রদেয় বিল, যেটা আমাদের চলতি দায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বকেয়া খরচ। 3 নম্বরে আছে বকেয়া খরচ। বকেয়া খরচ বলতে যে কোনো বকেয়া খরচ। এখন এটা সহজভাবে কিভাবে, কোনো খরচের আগে যদি তোমার বকেয়া কথাটা লেখা থাকে, কোনো খরচের আগে যদি বকেয়া কথাটা লেখা থাকে, তখন ওটা আমার জন্য চলতি দায় হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমি যদি তোমাদেরকে বুঝাই, যেমন ধরো বকেয়া বেতন। বকেয়া বেতন, দেখো এই বেতন, আমরা জানি বেতন হচ্ছে আমাদের জন্য খরচ। এই খরচের আগে কি লেখা আছে, বকেয়া আছে। তার মানে এই খরচটা এখন আমি দেই নাই, কিন্তু আমাকে দিতে হবে। তার মানে যেহেতু দিতে হবে, তো এর জন্য এটা আমার জন্য একটা দায়, চলতি দায়। তো এইভাবে হচ্ছে তোমরা মনে রাখবা যে কোনো খরচের আগে যদি বকেয়া কথাটা লেখা থাকে, তাহলে হয়ে যাবে ওটা আমার জন্য চলতি দায়। তোমাদের অঙ্কে কিন্তু বকেয়া খরচ এটা লেখা থাকবে না, তোমাদের অঙ্কে থাকবে বকেয়া বেতন, বকেয়া ভাড়া। ঠিক আছে, এরকম খরচগুলো হচ্ছে তোমার দেওয়া থাকবে, খরচের আগে বকেয়া কথাটা থাকবে। তো তুমি যদি এটা মনে রাখো, বকেয়া খরচ, যে কোনো বকেয়া খরচ, কোনো খরচের আগে বকেয়া কথা আছে মানে ওটা আমার জন্য চলতি দায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আছে হলো অগ্রিম আয়। অগ্রিম আয়, এটা আরো একটা নাম হলো অনুপার্জিত সেবা আয়, যেটা আমার জন্য দায়। অনুপার্জিত সেবা আয়, যেটা আমার জন্য দায় হবে। আচ্ছা দেখো, অগ্রিম আয় মানে হচ্ছে যে যে টাকাটা আমি আগে পেয়ে গেছি, কিন্তু আমি এখনো সেবাটা এখনো দেইনি। ঠিক আছে, যে কোনো আয়, আমি এখন টাকাটা আগেই পেয়ে গেছি কিন্তু আমি এখনো সেবা দেইনি। যেমন ধরো তুমি ধরো একটা মানে তোমাকে একজন হচ্ছে কোনো কাজের জন্য টাকা দিচ্ছে, বাট তুমি কিন্তু এখনো তার কাজটা এখনো করে দাও নাই। তো তোমাকে এখন কাজটা করতে হবে, তো এটা তোমার জন্য একটা দায় না। যতক্ষণ পর্যন্ত তুমি কাজটা করে দাওনি, ততক্ষণ পর্যন্ত এই টাকাটা তোমার মাথার উপরে একটা দায় হয়ে থাকবে, যে আমি তো এখনো কাজটা করে দেইনি, কিন্তু টাকাটা তো আমি আগেই নিয়ে নিচ্ছি। তাহলে এইটা যখন আমি কাজটা করে দিব, তখন এটা আমার জন্য একটা আয় হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এই আয়টা যতক্ষণ পর্যন্ত এই টাকাটার জন্য আমি কাজটা করে না দিব, ততক্ষণ পর্যন্ত এটা আমার জন্য একটা দায় থাকবে। ঠিক আছে, তো যে কোনো আয়ের আগে যদি আমার অগ্রিম কথাটা লেখা থাকে, তখন ওটা আমার জন্য হয়ে যাবে চলতি দায়। সেটা যেমনই হোক, যেমন অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিশ স্যালামি, অগ্রিম প্রাপ্ত সুদ। ঠিক আছে, যে কোনো কিছু, কোনো তারপরে হ্যাঁ, শুধুমাত্র আয়ের আগে যদি তোমার অগ্রিম কথাটা লেখা থাকে, তখন ওটা তোমার জন্য কি হয়ে যাবে, চলতি দায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো ব্যাংক জমাতিরিক্ত। এটা কম বেশি তোমরা সবাই জানো যে ব্যাংকে যতটুকু আমার জমা আছে, তার থেকে অতিরিক্ত যদি আমি তুলি, তাহলে ওটা আমার জন্য কি হয়ে যাবে, চলতি দায় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ব্যাংক জমাতিরিক্ত আমার জন্য চলতি দায়। এরপরে আছে ক্রয় খতিয়ানের জের। এই জিনিসটা অধিকাংশ স্টুডেন্ট বুঝতে পারে না যে ক্রয় খতিয়ানের জেরটা আসলে কি। ক্রয় খতিয়ানের জের হলো তোমার পাওনাদার, এই যে উপরে পাওনাদারই হচ্ছে ক্রয় খতিয়ানের জের। ঠিক আছে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তাই আমি এটা আলাদা করে বলে দিছি। তো কোনো অঙ্কে যদি তোমার পাওনাদার না থাকে, ক্রয় খতিয়ানের জের থাকে, তার মানে ধরে নিতে হবে যে ওটা পাওনাদার। ঠিক আছে, তো এটা মানে ক্রয় খতিয়ানের জের দ্বারা তোমার পাওনাদার বোঝায়। আবার আরেকটা আছে বিক্রয় খতিয়ানের জের, যেটা দ্বারা বুঝাবে দেনাদার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার চলতি দায়। তো এই জিনিসগুলো যদি তুমি মনে রাখো, তাহলে তুমি খুব সহজেই হচ্ছে চলতি দায়টা নির্ণয় করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে জানাবে, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।